হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিজি। মাই নেম ইজ পাপ্পু সরকার। ওকে, আজকে এই লেকচারে আমরা দেখব যে একটা পয়েন্ট চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ডের তৈরি হয়, ইলেকট্রিক ফিল্ডটার যে স্ট্রেংথ আর যে ডিরেকশনটা আছে এটাকে গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্টেশন করব। তারপর দেখব যে ইলেকট্রিক ফ্লাক্স কী জিনিস, বা আমাদের ফ্লাক্স ডেনসিটি বা লাইন ডেনসিটির কিসের জন্য প্রয়োজন হয়, ঠিক আছে। তারপরে দেখব যে একটা পয়েন্ট চার্জের জন্য কোথাও কিভাবে ইলেকট্রিক ফিল্ড কেমন করে মেজার করব। ওকে, তাহলে দেখো প্রথমে আমাদের একটা কোশ্চেন আসে যে একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করব। তাহলে ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি? দেখো ইলেকট্রিক ফিল্ড যদি তোমরা গ্রিফিথের বইটা ফলো করো, ইলেকট্রিক ফিল্ড বলছে যে ইলেকট্রিক ফিল্ডের তেমন কিছু ডেফিনেশন হয় না। ইলেকট্রিক ফিল্ডে এমন একটা জিনিস যেটাকে অনুভব করতে লাগে। মানে সাপোজ ধরে নাও একটা ধূপকাঠি আছে, ধূপকাঠির যে গন্ধটা বা অডর, মানে সুগন্ধ যেটাকে বলি আমরা, অডর কি অনুভব করা যায়। মানে আমরা নাক দিয়ে সেই গন্ধটাকে আমরা অনুভব করতে পারি, কিন্তু যদি কোথাও থাকে সেটাকে দেখতে পারি না গন্ধটাকে। আমরা যদি কোথাও আমাদের পাশে ধূপকাঠি জ্বালায় তাহলে সেইখান থেকে আমরা নাকে গন্ধটা অনুভব করি। তেমনই ইলেকট্রিক ফিল্ড এমন একটা জিনিস যেটাকে কি কোথাও থাকলে একটা চার্জ অনুভব করতে পারে, বাট চার্জটাকে মানে ইলেকট্রিক ফিল্ডটাকে দেখা যায় না। সেই চার্জটা কি ওইটার ইলেকট্রিক ফিল্ডের রিপ্রেজেন্টেশনটাকে ফিল করে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কি লাইক এ অডর। ওকে, এরপর তাহলে আমাদের মেন কাজ কি যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন of direction of a electric field, ঠিক আছে। মানে এটাকে আরো ভালো করে বললে, একটা সাপোজ পয়েন্ট চার্জ আছে, পয়েন্ট চার্জের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ডকে কি লিখি? যদি এসআই এ লিখি 1/4πε0, পয়েন্ট চার্জ সাপোজ কিউ বাই আর স্কয়ার। ওকে, যদি এটা শুধু ম্যাগনিটিউড লিখি, আবার যদি ডিরেকশন দেই তাহলে এটাকে ডিরেকশন দিয়ে লিখব, ঠিক আছে। এখন দেখো যে ইলেকট্রিক ফিল্ডটা আছে এই পয়েন্ট চার্জের জন্য, সাপোজ এইখানে একটা পয়েন্ট চার্জ আছে কিউ, এই পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কেমন করে আসবে? এইখান থেকে যত দূরে যাবে, দেখো আর যত বাড়বে, আর যত ইনক্রিজ করবে ই তত কি কমবে, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট চার্জ থেকে যত দূরে যাব তত কি ইলেকট্রিক ফিল্ড কমবে। আর এটাকে কেমন করে আমরা বুঝতে পারবো? যদি এইখানে একটা টেস্ট চার্জ প্লাস কিউ রাখি বা কিছু একটা রাখি, তাহলে এটার উপর ফোর্স কম আসবে বা ইলেকট্রিক ফিল্ড কম আসবে। এইটা আমরা পরের লেকচারে দেখব। কিন্তু এখন সাপোজ ধরো এই ইকুয়েশনটা থেকে কি এতটা তো বুঝতে পারছি, যদি আর বাড়ে মানে চার্জ থেকে যদি ডিসটেন্স বাড়ে তাহলে সেখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড তত কমবে। ওকে, তাহলে দেখো এইখানে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। এই চার্জ যদি পজিটিভ চার্জ হয়, পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড সবসময় বাইরে যায়, ঠিক আছে। মানে যেটাকে বাংলায় বলো বলরেখা, বলরেখা সবসময় বাইরে যায়। তাহলে এটাকে কেমন করে রিপ্রেজেন্ট করি? আমরা রিপ্রেজেন্ট করি যে এমন করে, সাপোজ এই দিক থেকে এইখান থেকে এইখানে যাচ্ছে, তাহলে এইখান থেকে এইদিকে যাচ্ছে, এইখান থেকে এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, বা এই দিক থেকে এইদিকে, ঠিক আছে। দেখো এই যে ইলেকট্রিক ফিল্ড বড়টাকে দেখলাম, তাহলে আমরা কি বলতে পারি এইখান থেকে ডিরেকশন কত? এই পয়েন্টে যদি বের করি আমরা ইলেকট্রিক ফিল্ড, তাহলে এই ডিরেকশনটা এইদিকে, এই পয়েন্টে বের করলে এই পয়েন্টের ডিরেকশন নেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। কিন্তু এই যে ছবিটা আঁক করলাম, এইখানে কি ভিতরে একটা পজিটিভ চার্জ দেওয়া আছে, সাপোজ এই জায়গাটায় একটা পজিটিভ চার্জ দেওয়া আছে, কিউ চার্জটা এখানে দেওয়া আছে, তাহলে এই কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বের হচ্ছে। ওকে, তাহলে এইখান থেকে যে ইলেকট্রিক ফিল্ডের আমরা মেজারমেন্ট করব বা ইলেকট্রিক ফিল্ডের যে স্ট্রেংথ দেখব, স্ট্রেংথটা কোথায় হবে? স্ট্রেংথটা এতটা জুড়ে হলো। ওকে, এরপরে যদি আমরা যত দূরে যাবে অত কি ইলেকট্রিক ফিল্ড কমে, তারপরে তাহলে ডিরেকশনগুলো কি ছোট দেই, তাহলে আগেরটার থেকে ছোট দিলাম, ঠিক আছে।
এরপর আরো যদি দূরে যাই আরো কি তাহলে ছোট হবে। যদি আমরা লাইনটাকে দিয়া তার ফিল্ডের স্ট্রেংথ বোঝাই আর হচ্ছে অ্যারোটা দিয়ে আমরা কি বোঝাই ওই ফিল্ডের ডিরেকশন বোঝাই, তাহলে কি যত দূরে যাচ্ছে অত ফিল্ডের স্ট্রেংথ কমতেছে। ঠিক আছে, এখন দেখো একটা জিনিস তোমরা বলো তো, এই যে পুরা লাইনটা কি ওই ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ ডিফাইন করে? দেখো অ্যাকচুয়ালি এইখানে আমাদের ভুল হয়, এই পুরো লাইনটা ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ ডিফাইন করতে পারে না, মানে পুরো লাইনটা দিয়ে রিপ্রেজেন্ট করে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটাকে, বা এটা কোথাকার ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করে। কারণটা দেখো আর একটু চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ চেঞ্জ হবে। তাহলে এই যে এতটা লাইন আমরা ড্র করলাম, এতটা লাইন জুড়ে তো বারবার আর চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কি ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথও চেঞ্জ হবে। তাহলে এই যে ছবিটা আমরা বা এই যে ডায়াগ্রামটা আর্ট করলাম, এইখানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ শুধুমাত্র এই পয়েন্টটার ক্ষেত্রেই আমরা রিপ্রেজেন্ট, বা এই পয়েন্টটার যে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ সেটাই এই লাইনটা দিয়ে ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা একটা পয়েন্টের স্ট্রেংথের জন্য এই পুরো লাইনটা টানছি, মানে এইখানকার যে এই পয়েন্টটা আছে এই পয়েন্টের স্ট্রেংথটা, এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ সেটাকে আমরা পুরো লাইনটা দিয়ে বোঝাচ্ছি। তেমনই এই পয়েন্টের জন্য এই পয়েন্টের জন্য এই পয়েন্টের জন্য এই পয়েন্টের জন্য প্রতিটা পয়েন্টের জন্য এই একটা করে লাইন দিচ্ছি। তারপরে এইখানে যে পয়েন্ট অর্থাৎ অ্যারোর যেখানে শুরু হচ্ছে সেই পয়েন্টটা যে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ, সেই স্ট্রেংথটাকে বোঝাচ্ছে এই পুরো লাইনটা দিয়ে। তাহলে এইখানে একটা এই পয়েন্টটার স্ট্রেংথ বুঝতে পারছি, এই পয়েন্টটার স্ট্রেংথ, এই যে আমাদের যে বাকি পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর স্ট্রেংথ হচ্ছে এই রেখাটা করে আমাদের দিচ্ছে। পরেরটার ক্ষেত্রে কি এই স্ট্রেংথগুলো দিবে, এই পয়েন্টগুলোর স্ট্রেংথ বোঝাবে। ওকে, এরপরে তাহলে আমাদের দরকার কি? দেখো এইখান থেকে একটা জিনিস তো ভালো হলো যে কি বুঝতে পারি যত দূরে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কমতেছে, কিন্তু একটা প্রবলেম কি হলো যে প্রতিটা পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ ক্যালকুলেশন করতে পারছি না। এতটা তো বুঝতে পারছো যে কেন? কারণটা এই যে পুরো একটা লাইন টেনে দিলাম, সাপোজ এইখানে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ 5 সেন্টিমিটার হয় না, নিউটন পার কুলম, মানে 5 নিউটন পার কুলম বা 5 ইউনিট। তাহলে এটা পুরো 5 ইউনিটই একটা ছবি আমরা অলরেডি টেনে ফেলছি। তাহলে এর মধ্যে যেগুলা পয়েন্ট পড়ছে ওই পয়েন্টগুলোকে আমরা স্ট্রেংথকে ব্যাখ্যা করতে পারছি না এই ছবি দিয়ে। তখন সায়েন্টিস্টরা করে কি যে এর একটা আলাদা একটা ছবি ড্র করে। ছবিটাই ওরা কি করে যে তখন কি করে যে একটা পয়েন্ট চার্জ আছে, এইখানে তো পয়েন্ট চার্জটা কিউ ছিল, পয়েন্ট চার্জটা থেকে এবার কন্টিনিউয়াস লাইন ড্র করে। ঠিক আছে, কন্টিনিউয়াস লাইন ড্র করে, এমন করে প্রতিটা এই পয়েন্টটা থেকে কন্টিনিউয়াস লাইন ড্র করে। দেখো কন্টিনিউয়াস লাইন ড্র করার পর এখানে কিন্তু কিউ চার্জ আছে, ওকে, মাঝখানে কিউ চার্জ আছে। কন্টিনিউয়াস লাইন ড্র করার পর কি হলো, প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পাওয়ার সম্ভাবনা থাকে, পাওয়া হলো। সাপোজ এই পয়েন্টেও ইলেকট্রিক ফিল্ড পাবো, এই পয়েন্টেও ইলেকট্রিক পাবো, সব পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পাবো। কিন্তু এইখানে যে একটা সমস্যা দেখা গেল, সমস্যাটা কি যে দেখো প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পেলাম বা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পেলাম ঠিকই, কিন্তু প্রতিটা পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ মাপার যে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনগুলো হারিয়ে ফেললাম। কারণটা কি, এইখানে দেখো এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ মাপতে গেলে আমরা ওই পয়েন্টের ডিরেকশনটাও বুঝতে পারলাম, ওই পয়েন্টটা আমরা কি ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা এই রেখাটা থেকে বের করতে পারছিলাম। কিন্তু এটার ক্ষেত্রে কি হচ্ছে, প্রতিটা পয়েন্টের ডিরেকশন তো মাপতে পারছি কিন্তু স্ট্রেংথ মাপতে পারছি না। কারণটা কি, অনেকে ভাববা যে এইখানকার স্ট্রেংথ এইটুকু হবে, পরের এই পয়েন্টটার স্ট্রেংথ এতটুকু হবে, তারপর স্ট্রেংথ এতটুকু হবে। তাহলে দেখো কথাটার মধ্যে ভুল কি, যদি এই পয়েন্টটার স্ট্রেংথ এতটুকু হয়, এই পয়েন্টটার স্ট্রেংথ এতটুকু, মানে কি এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটায় গেলাম স্ট্রেংথ বাড়লো। সাপোজ যদি এ পয়েন্ট দাও আর এটা যদি বি পয়েন্ট দাও, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট গেলে ইলেকট্রিক ফিল্ডের মান বাড়লো, কিন্তু দেখো ডিসটেন্স বাড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের মান কমা উচিত ছিল, কিন্তু এখানে বাড়তেছে।
তার মানে কন্টিনিউয়াস লাইন ড্র করার সঙ্গে সঙ্গে একটা আমাদের প্রবলেম হচ্ছে, সেটা কি যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ মাপার যে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশন আমরা হারিয়ে ফেললাম, ঠিক আছে। তার জন্য তখন কি করে, এরপরে আমাদের ইলেকট্রিক লাইন্স ডেনসিটির যে কনসেপ্টটা আছে সেইখান থেকে আসে। দেখো ওইটা যাওয়ার আগে তাহলে এই দুটো ছবির মধ্যে মেন ডিফারেন্সটা বলি। মেন ডিফারেন্সটা কি, এটার মধ্যে একটা সুবিধা আছে, এটার মধ্যে একটা সুবিধা আছে, কিন্তু দুইটার মধ্যে প্রবলেমও আছে। এটার সুবিধা কি, একটা পয়েন্টে আমরা ডিরেকশনও পাচ্ছি এবং স্ট্রেংথও পাচ্ছি, কিন্তু এই স্ট্রেংথটা মাপতে গিয়ে আমরা পরবর্তী পয়েন্টের ডিরেকশনগুলো বা পরবর্তী পয়েন্টগুলোকে কনসিডার করতে পারছি না। কিন্তু এটার ক্ষেত্রে কি হচ্ছে, প্রতিটা পয়েন্টের ডিরেকশন কনসিডার করতে পারছি ঠিকই, কিন্তু প্রতিটা পয়েন্টের জন্য ফিল্ড স্ট্রেংথ মাপতে আমরা মাপার যে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনগুলো হারিয়ে ফেলছি। ওকে, তাহলে এরপর এইখান থেকে কি করে যে সায়েন্টিস্টরা একটা কনসেপ্ট তৈরি করে, সেই কনসেপ্টটার নাম কি, ইলেকট্রিক ডেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ওকে, এর মানে হচ্ছে কি, দেখো এরপরে সায়েন্টিস্ট কি করে যে একটা পারফেক্ট রেডিয়াসের একটা সারফেস নিল, মানে একটা ফিক্সড রেডিয়াস, সাপোজ ধরে নাও একটা ফিক্সড রেডিয়াসের একটা সারফেস এমন করে ড্র করলো, ঠিক আছে। ওকে, একটা সারফেস ড্র করলো, তাহলে দেখো এই সারফেসটার ভিতর দিয়ে সেম লাইন, সেম সংখ্যক লাইন যাবে, নাম্বার অফ লাইন্স সেম সংখ্যক যাবে, ঠিক আছে। আবার আরেকটা সারফেস নিল, সাপোজ এটার আরেকটা রেডিয়াস, ফিক্সড রেডিয়াসের আরেকটা সারফেস নিল, ঠিক আছে। তাহলে এটার মধ্য দিয়েও কি সেম সংখ্যক লাইন যাবে, কিন্তু দেখো আমরা ডেনসিটি কেন নিচ্ছি, ডেনসিটি নেওয়ার মেন কারণ হচ্ছে দেখো এটার মধ্য দিয়েও সেম সংখ্যক লাইন গেছে, এই সারফেসটার ভিতর দিয়েও সেম সংখ্যক লাইন গেছে, ঠিক আছে। কিন্তু এর মধ্যে যে ডেনসিটি ছিল এর মধ্যে তার থেকে ডেনসিটি কম হলো, কারণটা কি, সারফেস এরিয়া বেড়ে গেল, ঠিক আছে। এবং তার থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ধারণা পাবো, কেমন করে পাবো সেটাই দেখি এবার, ঠিক আছে। দেখো যদি এমন হয়, ইলেকট্রিক ফিল্ডটা কি এখানে রেখে কি ইলেকট্রিক ফিল্ড কি আসছিল, 1/4πε0 Q/r², ওকে। ই যদি দেই তাহলে এটা আর দেব, মানে রেডিয়াল ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ডটা যাবে যদি ভেক্টরিক্যালি লিখি। তাহলে এইখানে আমরা কিসের ডেফিনেশন পাবো, আমরা একটা ডেফিনেশন পেলাম, সেটা কি, ডেনসিটি অফ, ডেফিনেশন পেলাম কি একটা ডেনসিটি দেই যে লাইন্স ডেনসিটি। দেখো লাইন্স ডেনসিটি এর যে আমরা ডেফিনেশনটা দেই, এমন করে দেই যে একটা সারফেস ড্র করলাম, সারফেসটা থেকে পারপেন্ডিকুলারলি কতগুলা লাইন বের হলো, ঠিক আছে, নাম্বার অফ লাইন্স পাসিং, পাসিং অর ক্রসিং দিতে পারো, ক্রসিং এ দিই এ সারফেস পারপেন্ডিকুলার টু ইট, মানে একটা সারফেসের পারপেন্ডিকুলার বরাবর কতগুলা লাইন পাস করতেছে, তারপরে কি ডিভাইডেড বাই এরিয়া অফ দ্যাট সারফেস। ওকে, তাহলে বুঝতে পারছো যে যদি এটার নাম এ দাও এবং এটার নাম যদি বি দাও, সারফেস দুটা, এ সারফেসের মধ্য দিয়ে লাইন ডেনসিটি বেশি হবে, বি সারফেসের লাইন ডেনসিটি কম হবে। কারণটা কি, এর ক্ষেত্রে যে সারফেস এরিয়া বি এর থেকে ছোট, তার মানে নিচেরটা ছোট হলে লাইন ডেনসিটির সংখ্যা বাড়বে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা কি করব, একটু পর দেখবো যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ডেফিনিশনে যাব। কারণটা কি, দেখো এই যে সারফেসটা ড্র করলাম, সাপোজ ধরো এ যে সারফেসটা আছে, এ সারফেসটা ড্র করলাম, এ সারফেসের ভিতর দিয়ে যদি 50টা সাপোজ ইলেকট্রিক লাইন যাচ্ছে, তাহলে ইলেকট্রিক লাইন যাচ্ছে কয়টা, 50টা। সাপোজ এখানে ধরো যত খুশি তোমরা ড্র করতে পারো, এটার ভিতর দিয়ে যত খুশি ড্র করতে পারো, কোনো প্রবলেম নেই, যত খুশি ড্র করো, ঠিক আছে, যত খুশি হতে পারে। সাপোজ ধরলাম 50টা লাইন এ সারফেসের ভিতর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, 50টা লাইন যাচ্ছে, এবং তখন যদি আমরা বলি যে 50টা লাইন যাচ্ছে, 50টা লাইন যাওয়াতে 1 কুলম্ব তৈরি হলো ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে।
তাহলে কি বলবো, 50টা যদি ফিক্সড হয়, 50টার জন্য যদি 1 কুলম্ব হয়, তাহলে কি হবে, 100টার জন্য কি 2 কুলম্ব হবে। তো নাম্বারটা এরপরে সায়েন্টিস্টরা ঠিক করে যে একটা ফিক্সড নাম্বার দেয়, 50টার জন্য যদি 1 কুলম্ব বলে তাহলে 100টার জন্য 2 কুলম্ব বলবে। আবার কেউ আসার পর বললো ধরে নাও যে 100টাই 1 কুলম্ব, তাহলে 200টাই 2 কুলম্ব। তার জন্য সায়েন্টিস্টরা সবাই মিলে একটা ফিক্সড নাম্বার তৈরি করে, ঠিক আছে। ওরা বলে যে 1 কুলম্বের মধ্যে লাইন থাকবে 1 কুলম্ব gets 1/ε0 টাইম লাইন্স। ওকে, তাহলে 1 কুলম্ব কত পাবে, 1/ε0 লাইন্স। তাহলে কিউ কুলম্ব কত পাবে, কিউ কুলম্ব পাবে q/ε0 লাইন্স, ঠিক আছে। এবার দেখো, যদি একটা r রেডিয়াসের আমরা সারফেস নেই, তাহলে r রেডিয়াসের সারফেসের মধ্য দিয়ে লাইন্স ডেনসিটি কত হবে সেটা এবার দেখি। সাপোজ দেখো hence lines density for a surface having radius smaller is কত হবে, lines density কত আসবে দেখো, এখানে কিউ একটা চার্জ আছে, এর মধ্যে সাপোজ এই ইয়াটা নিলাম আর রেডিয়াসের এই সারফেসটা, তাহলে কি হবে, q/ε0 তো হবেই, সঙ্গে পার ইউনিট এরিয়া কত হবে 1/4πr², ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, q/4πr²। তাহলে লাইন্স ডেনসিটি কত হলো দেখো, লাইন্স ডেনসিটি অফ সারফেস হ্যাভিং রেডিয়াস r, একটা r রেডিয়াসের সারফেসের মধ্যে দিয়ে যদি 1/ε0 লাইন পাস করে এবং একটা যদি চার্জ কিউ থাকে, তার জন্য লাইন্স ডেনসিটি আসতেছে 4πε0r²। এটা কিসের সমান, q/4πε0 কিসের সমান, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি ম্যাগনিটিউড নেই, শুধু ই নেই, তাহলে কি q/4πε0r² ইলেকট্রিক ফিল্ড। তাহলে এটা কি ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথের সমান হলো, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের সমান হলো। তার মানে কি, যদি আমরা কোনো একটা সারফেস ড্র করি, সারফেস ড্র করার মধ্যে দিয়ে ওর থেকে যে পারপেন্ডিকুলার লাইন, যতগুলো লাইন যাচ্ছে, সেই লাইনগুলা আমরা যদি ক্যালকুলেট করতে পারি, তার পার ইউনিট এরিয়া যদি করে দিতে পারি, তাহলে আমরা কি পাবো, লাইন্স ডেনসিটি পাবো। আর লাইন্স ডেনসিটি পাওয়া মানে কি, আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ পেলাম। মানে এই যদি সারফেসটা হয়, এই সারফেস একটা যে কোনো একটা সারফেস, এই সারফেসটা নিলাম, এই সারফেসের মধ্য দিয়ে কতগুলো পারপেন্ডিকুলার লাইন ক্রস করতেছে, সেই সংখ্যাটা যদি নিতে পাই, সেই সংখ্যাটাই হবে কি আমাদের ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ। তাহলে এই ছবিটা ড্র করলাম, যে একটা কন্টিনিউয়াস লাইন দিলাম, কন্টিনিউয়াস লাইন দেওয়ার পরে কি প্রতিটা পয়েন্টের ডিরেকশন তো পেলাম আমরা, যদি কিউ হয় তাহলে প্রতিটা ডিরেকশন কি হবে, বাইরের দিকে হবে, প্রতিটা ডিরেকশন বাইরের দিকে হলো। এবং সঙ্গে সঙ্গে আমরা কি একটা করে সারফেস ড্র করলাম, এবং সারফেস ড্র করার পর কতগুলো লাইন পাস করতেছে ওই সারফেসের ভিতর দিয়ে পারপেন্ডিকুলারলি, সেই সংখ্যাটা বের করলাম, ওই সংখ্যাটা কি ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমাদের স্ট্রেংথকে ডিফাইন করলো। তাহলে এই ছবিটা থেকে আমরা দুটোই ড্র করতে পাবো, বা দুটোই আমরা ক্যালকুলেট করতে পাবো, প্রতিটা ডিরেকশনও আমরা ড্র করতে পাবো, আবার প্রতিটা স্ট্রেংথও, যে প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথও আমরা এখান থেকে বের করতে পাবো। যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ রাখবো, ওই পয়েন্টে একটা কি, ওই পয়েন্টকে কেন্দ্র করে একটা সারফেস ড্র করে দেবো, এবং তারপরে দেখবো পারপেন্ডিকুলারলি কতগুলো লাইন যাচ্ছে, তাহলে ওটাই আমাদের ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ ডিফাইন করবে। এটাই ছিল যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, কেমন করে আমরা গ্রাফিক্যালি ইলেকট্রিক ফিল্ডটা আমরা বের করতে পারি। ওকে, এরপর দেখো, এর জন্য আমাদের কয়েকটা আরেকটা জিনিস দেখতে লাগবে। দেখো আমরা এখানে কি করলাম, যে একটা শুধু পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক লাইন অফ ফোর্স দেখলাম, এবং তাদের যে ইলেকট্রিক ফিল্ডের রিপ্রেজেন্টেশন সেটা দেখলাম। এবার যদি সিস্টেম অফ পয়েন্ট চার্জ হয়, সাপোজ দুইটা পয়েন্ট চার্জ আছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড আমরা কেমন করে মেজার করব, বা তার জন্য ইলেকট্রিক
বলরেখাগুলো কেমন হয় সেটা আমাদের জানা দরকার, সেটা এখন দেখার চেষ্টা করি। ওকে, এই ছবি দুটা সবাই বুঝতে পারছো আশা করি। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং এইটার যে রেফারেন্স বইটা তোমরা গ্রিফিথের বইটা ফলো করতে পারো। গ্রিফিথের বই থেকে পুরো জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবা। যদি কোনো প্রবলেম হয় গ্রিফিথের বই ফলো করো, ঠিক আছে? এবার দেখো, তাহলে সিস্টেম অফ পয়েন্ট চার্জ যদি আসে, সিস্টেম অফ পয়েন্ট চার্জের জন্য কি করব? দেখো, একটা পজিটিভ চার্জ থেকে কি হয়, ইলেকট্রিক ফিল্ড লাইন সবসময় বাইরে যায়। ওকে, কেন যায়? এটা কি সবসময় বাইরে যায়? কেন যায় কারণটা আমরা জানি, ডাইভারজেন্স অফ ই ইকুয়াল টু কি, কিউ বাই এপসিলন জিরো। এখন কিউ যদি পজিটিভ হয় তার মানে কি ডাইভারজেন্স অফ ই পজিটিভ হলো। পজিটিভ মানে কি, ডাইভারজেন্স, কোনো ভেক্টরের ডাইভারজেন্স মানে কি, ডাইভারজেন্স মানে স্প্রেড হওয়া, ওই একটা পয়েন্ট থেকে বা একটা ডিরেকশনে স্প্রেড হওয়া। এখন যদি পজিটিভ হয় তাহলে ওই পয়েন্টটা থেকে পজিটিভ দিকে স্প্রেড হচ্ছে, বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? এবার যদি নেগেটিভ চার্জ হয়, একটা যদি নেগেটিভ চার্জ হয়, নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হবে? দেখো, এইখান থেকে বলতে পারো ডাইভারজেন্স অফ ই ইকুয়াল টু কি, মাইনাস কিউ বাই এপসিলন জিরো। মানে কি, ডাইভারজেন্সটা কি হলো, নেগেটিভ হচ্ছে। ওকে, নেগেটিভ হওয়ার মানে কি, ওই পয়েন্টটায় স্প্রেড না হয়ে ভিতরে আসবে, সব দিক থেকে ভিতরে আসবে। তার জন্য নেগেটিভ চার্জের জন্য সবসময় লাইনগুলো কি ভিতরে আসে। এটা কোথায় থেকে জানতে পারলাম? যে আমাদের যে ডাইভারজেন্সের ফিজিক্যাল ডেফিনিশন বা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, সেখান থেকে বুঝতে পারি যে একটা পজিটিভ চার্জ থেকে কেন বাইরের দিকে যায় আর একটা নেগেটিভ চার্জ থেকে কেন ভিতরের দিকে আসে। দেখো, এই ঘটনা দুটো তখন হবে যখন হচ্ছে কি পজিটিভ চার্জটাও আইসোলেশনে আসে, মানে একাই আসে, নেগেটিভ চার্জটাও একাই আসে। এখন যদি এটা কি আলাদা আলাদা আইসোলেশনে থাকার সময় হলো, এখন যদি এমন হয় যে পজিটিভ চার্জটা আর নেগেটিভ চার্জটা একটা সিস্টেমের মধ্যে আসে বা দুইজন পাশাপাশি আসে, তখন কি হবে? সাপোজ এইখানে দেখো পজিটিভ চার্জ আছে আর এইখানে একটা নেগেটিভ চার্জ আছে পাশাপাশি, তাহলে কি হবে? আর আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান মনে করো 1/4πε0 কিউ বাই আর স্কয়ার, এটা মনে রাখবা। হ্যাঁ, তাহলে কি আর যখন ছোট, আর যত ছোট হবে ইলেকট্রিক ফিল্ডের মান তত বেশি হবে। তাহলে আর যখন ছোট তখন এইখান থেকে ইলেকট্রিক ফিল্ড বের হবে, ঠিক আছে? এখান থেকে ইলেকট্রিক ফিল্ড বের হবে, এর সাধ্য মতো বের হবে, এ যতটা পায় বের হবে, ঠিক আছে? আর যখন ছোট, এটার ক্ষেত্রেও এরও কি ইলেকট্রিক ফিল্ড ভিতরে আসবে, এর ভিতরে। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি ভিতরে আসতে থাকবে। এরপর দেখো, যখনই একটু দূরে যাবে আর যখনই একটু বেড়ে যাবে তখন কি ইলেকট্রিক ফিল্ডটা কমবে। আর একটু দূরে গেল তাহলে কি ইলেকট্রিক ফিল্ডটা, এর ইলেকট্রিক ফিল্ডটা কমে গেল, এবং এ অনুভব করতে পারবে যে পাশে আর একটা ইলেকট্রিক ফিল্ড আছে। তাহলে কি করবে, এর দিকে চলে যাবে, ঠিক আছে? প্লাস কি নেগেটিভের দিকে অ্যাট্রাকশন হবে, তাহলে প্লাসগুলো কি করবে, এই নেগেটিভের মধ্যে পৌঁছায় যাবে, এমন করে পৌঁছায় যাবে, ঠিক আছে? প্লাস নেগেটিভ দিকে পৌঁছায় যাবে। প্রথমে কিন্তু ওরা নিজে থেকে ইলেকট্রিক ফিল্ড বের করবে, পরের দিকে ওরা কি করবে, আর লোভ সামলাইতে না পারে, যখনই দেখবে পাশে আর একজন আছে নেগেটিভের দিকে চলে যাবে, ঠিক আছে? আর এগুলা কি হবে, এগুলা দুধ দিয়ে যাবে এমন করে, ঠিক আছে? এখান থেকে পজিটিভের জন্য শুধু বের হবে, আর এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে নেগেটিভের দিকে আসবে। ওকে, তাহলে একটা সিস্টেমে থাকলে এইভাবে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এখন তোমাদের অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে, আবার অনেকের মধ্যে নাও আসতে পারে, যে দেখো এই যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যে এই স্পেসটার ভিতরে বাঁকতেছে, কতটা বাঁকবে ওটা আমরা কেমন করে ঠিক করলাম? আমরা বইয়ে দেখে এমন আসতেছে, কিন্তু সায়েন্টিস্টরা যখন প্রথম দেখছিল ওরা কেমন করে জানতো যে এটা বাঁকছে? দেখো, এই বাঁকাটা ক্যালকুলেশন করা খুবই একটা কঠিন কাজ, তবু কেমন করে ক্যালকুলেশন করার একটা প্রসিডিওর বা রিসার্চ পেপারে কি করছিল সেটা একটু জানতে বলি। দেখো, এটা কি একটা নেগেটিভ চার্জ, এটা কি একটা পজিটিভ চার্জ,
তাহলে কি পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড সবসময় বাইরে যাওয়ার চেষ্টা করবে, তাহলে এটা বাইরে যাচ্ছে, ঠিক আছে। এবং নেগেটিভ চার্জ করবে কি, নেগেটিভ চার্জ এটাকে অ্যাট্রাকশন করার চেষ্টা করবে, নেগেটিভ চার্জ একে এই দিকে অ্যাট্রাকশন করবে, তাহলে রেজাল্টেন্টটা কি আসবে, রেজাল্টেন্টটা এই দুটার মাঝখান দিয়ে এমন আসবে। তাহলে প্রতিটা পয়েন্টে এমন করে মাপবে, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সারবা আসলে এই পয়েন্টে এসে কি করবে, এই দিকে যাওয়ার চেষ্টা করবে, নেগেটিভটা এই দিকে টানবে আর রেজাল্টেন্টটা এই দিকে আসবে। তো এমন করে প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমরা স্পর্শক টানবো, নরমাল টানবো এবং দেখবো যে কোন দিকে বাঁকতেছে, ঠিক আছে। সায়েন্টিস্টরা এমন করে অ্যাকচুয়ালি দেখছিল যে কেমন করে বাঁকতেছে, যদিও এটা আমাদের দেখার দরকার নেই, বই একবার দিয়ে দিচ্ছে, এখন কেমন করে বাঁকবে আমরা জানি। ওকে, তাহলে গেল একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ, এর জন্য ইলেকট্রিক ফিল্ড গুলা এমন ধরনের হয়। এরপর ওকে, তড়িৎ বলরেখাগুলো এমন হয়। এরপরে যদি দেখি আবার অন্য কিছু একটা কম্বিনেশন, কেমন দেখি একটা প্লাস, দুইটা যদি প্লাস থাকে, দুইটা প্লাস থাকলে কেমন আসবে, সাপোজ পরপর এইখানে একটা প্লাস আছে, এখানে একটা প্লাস থাকে, দেখো এইখান থেকে প্রতিটা পয়েন্ট থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে নিতে পাবো, আগের যে প্রসিডিওরটা ফলো করলেই আমরা ইলেকট্রিক ফিল্ড ওখান থেকে বের করব। এবার দেখি এইখানের বলরেখাগুলো কেমন আসবে, ঠিক আছে। দুইটা পজিটিভের ক্ষেত্রে কি হবে, প্রথমে তো সেম আসবে যে এটা থেকে বের হবে, এটা থেকে বের হবে, সবার থেকে বের হবে। ওকে, যখন ওরা কেউ বুঝতেই পারবে না যে ওদের পাশে কেউ আছে, কারণ ওদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তখন খুব বেশি, যখন আর কম, ঠিক আছে। দুইটার থেকে বের হবে, ওকে, দুইটার থেকে বের হওয়ার পর যখনই বুঝবে যে পাশে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ওরা কি করবে, দেখো এই দুটোর মধ্যে বিকর্ষণ হবে, তো তাহলে এদের মধ্যে মাঝখানে একটা ক্যাভিটি তৈরি হবে, মানে এমটি স্থান তৈরি হবে, আর রেখাগুলো এমন করে যাবে, ঠিক আছে। একটু বড় করে আঁকতে হবে তো, ওকে। ঠিক আছে, এগুলো সব কি বাইরের দিকে যাবে। আর এই মাঝখানের জায়গাটা এমটি স্থানে তৈরি হবে, ফাঁকা স্থানে তৈরি হবে। এখন তোমাদের একটা প্রসিডিউর বলি যে ইলেকট্রিক ফিল্ড লাইনসগুলো যে আমরা আছে, লাইনগুলো কেমন করে ড্র করি, ঠিক আছে। ড্র করার কোনো প্রসিডিউর আছে কি নাই, ঠিক আছে। দেখো যদি আলাদা আলাদা কম্বিনেশন দেয়, আমরা সেখান থেকে আলাদা আলাদা ভাবে ইলেকট্রিক লাইন অফ ফোর্সগুলো ড্র করব। দেখো ড্র করার জন্য একটা জিনিস মাথায় রাখতে লাগবে, এইখানে যেমন কি দুইটা চার্জ আছে, দুইটা পজিটিভ চার্জ মানে কি সমষ্টিগত 2 প্লাস, দুইটা সাপোজ প্লাস চার্জ আছে 2 কিউ, তাহলে কি একটা কিউ এর জন্য যতটা স্ট্রেংথ হবে 2 কিউ এর জন্য বেশি স্ট্রেংথ হবে। তাহলে কি দূর থেকে যদি দেখি যে এইখান থেকে অনেক বেশি স্ট্রেংথের বা অনেক বেশি সংখ্যক লাইনস অফ ফোর্স বের হচ্ছে, ঠিক আছে। তাহলে দূর থেকে দেখলে মনে হবে এই যে এতগুলো এইদিকে অনেক সংখ্যক, একটার জন্য কত কম ছিল এবং দুইটার জন্য অনেক বেশি লাইনস অফ ফোর্স বের হচ্ছে, ঠিক আছে, এমন মনে হবে দূর থেকে দেখলে। আবার যখনই কাছে আসবো বা এটাকে জুম করব, এই জিনিসটাকে জুম করব, তখন দেখবো যে দুইটার মাঝখানে একটা ফাঁকা স্থান থাকবে, কারণ এদের মধ্যে বিকর্ষণ হচ্ছে। কিন্তু দূর থেকে দেখলে বোঝা যাবে না যে এদের মধ্যে কোনো বিকর্ষণ আছে, মনে হবে একটা পয়েন্ট চার্জ, ওখান থেকে অনেক বেশি পরিমাণ লাইনস অফ ফোর্স বের হচ্ছে, কারণ এটার স্ট্রেংথ এখন 2 কিউ বা দুইটা চার্জ আছে, আর এটার ক্ষেত্রে একটা চার্জ ছিল। আবার দুইটা নেগেটিভের ক্ষেত্রেও সেম হবে। এবার যদি আসে এমন একটা দিল, তোমাদের সাপোজ যে আর একটা দেখি যে এইখানে দুইটা পজিটিভ দিছে, দুইটা পজিটিভ একসঙ্গে সঙ্গে একটা নেগেটিভ চার্জ আছে, এটার ক্ষেত্রে কি হবে, দেখো এটা যদি একটা নেগেটিভ হয় আর এই দুইটা যদি পজিটিভ হয়, পজিটিভ মানে কি এখান থেকে অনেক পরিমাণ বেশি পরিমাণ যাবে। আর ছবিটা কেমন করে ড্র করবো একটু দেখো, যে পজিটিভ মানে কি এটার ক্ষেত্রে প্রথমে তো নিজস্বর মতো বের হবে, এটার ক্ষেত্রেও আবার যখন দূরে যাবে একটু ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কমবে, পরেরটা ওরা অনুভব করতে থাকবে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কি নেগেটিভ এমন করে আসবে, নেগেটিভ আসবে, আর এটার ক্ষেত্রে কি পজিটিভ বের হবে, ঠিক আছে। এখন দেখো আমাদের এটা এই ছবিটা আমরা আর্ট করবো কেমন করে সেটা একবার বুঝে নেওয়া দরকার।
দেখো ছবিটা আঁক করার জন্য আমাদের এখানে রেজাল্টেন্ট চার্জ কত, যদি একটা সিস্টেমে ধরি তার মানে দুইটা প্লাস একটা মাইনাস, তার মানে ওভারঅল থাকে কি একটা প্লাস চার্জ থাকবে। মানে দূর থেকে যদি দেখি আমরা, দূর থেকে দেখলে মনে হবে যে কি চার্জগুলা বা ইলেকট্রিক লাইনসগুলা দূরে চলে যাচ্ছে, কারণ তার রেজাল্টেন্ট কি প্লাস আসবে। তাহলে এদের ছবিটা আমাদের এমন হতে লাগবে যে প্রথমে তো দেখো এইখানে কিছু কিছু তো ভিতরে যাবে, কিছু তো ভিতরে যাবেই, ঠিক আছে, কিছু কিছু ভিতরে যাবে প্লাস থেকে মাইনাস, এবং পরবর্তীগুলো এমন করে যাবে, পরবর্তীগুলো এমন করে যাবে, ঠিক আছে, এমন করে যাবে। আর এইখানে কি এই জিনিসগুলা বেশি ডমিনেট হবে না, এইদিকে আসবে, কিন্তু এই দিকের জিনিসগুলা ডমিনেট হয়ে এমন করে বের হয়ে যাবে, ঠিক আছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এখনই বললাম যে দূর থেকে দেখলে যেন বোঝা যায় যে সবসময় চার্জগুলো কি ইলেকট্রিক লাইনসগুলো কি বের হচ্ছে বাইরের দিকে, ঠিক আছে। কারণ রেজাল্টেন্টটা আমাদের কি আসবে পজিটিভ আসার দরকার, তার মানে পজিটিভ থেকে সবসময় বাইরে যাবে, তার জন্য দূর থেকে মনে হবে সব লাইনগুলো বের হচ্ছে, কিন্তু যখন জুম করব, জুম করলে দেখব না এর ভিতরে কিছু কিছু আছে যেগুলো আছে এর ভিতরে আসতেছে নেগেটিভ চার্জের জন্য, আর এদের মধ্যে অ্যাট্রাকশনও হচ্ছে, ঠিক আছে। এই ধরনের এটাই হবে মেইনলি ছবি। তাহলে এটা আসলো এটার জন্য, এটা আসলো কি একটা পজিটিভ একটা নেগেটিভের জন্য, এটা আসলো দুইটা পজিটিভের জন্য। আশা করি সবাই বুঝতে পারছো ছবিগুলো আমরা কেমন করে ড্র করি। ছবিগুলো ড্র করার জন্য মনে রাখতে লাগবে তোমাদের যে দূর থেকে দেখলে কেমন আসবে আর কাছে আসলে কেমন আসবে। এটা যেমন দূর থেকে দেখলে দুইটা পজিটিভ চার্জ লাগবে, তার জন্য সব বের হচ্ছে, কাছে আসলে মাঝখানে ফাঁকা যাবে বা জুম করলে, এটার ভিতরে জুম করলে দেখা যাবে এগুলা ভিতরে আসতেছে, বা দূরে গেলে মনে হবে একটা চার্জের জন্য সব বাইরে যাচ্ছে, ঠিক আছে। এইটুকু ছিল। আবার যদি এমন প্যারালাল প্লেট ক্যাপাসিটর দেয় বা দুইটা প্লেট দেয়, এটার ক্ষেত্রে কি হবে, প্রথমে তো প্লাস থেকে যদি এইদিকে প্লাস হয়, এটা যদি মাইনাস হয় তাহলে প্লাস থেকে মাইনাসে আসবে সবগুলো, কিন্তু যত দূরে যাবে পাশে গিয়ে এমন করে রেখাগুলো বেঁকে যাবে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড লাইনসগুলো বেঁকে যাবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই ধরনের সব দুইটা কম্বিনেশনে যদি দেওয়া থাকে চার্জ, তাদের ইলেকট্রিক লাইনসগুলো কেমন করে বের করতে লাগে সেটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করলাম। আজকের লেকচার এতটুকুই ছিল। যদি লেকচারটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং রেফারেন্স বই হিসেবে গ্রিফিথের বইটাকে ফলো করো। আর যদি তোমাদের কোনো পার্সোনালি প্রবলেম থাকে তাহলে প্রবলেম পাঠাতে দাও, তাহলে physics7@gmail.com এ সেন্ড করে দাও। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।